হে আল্লাহ, মানুষটা যেন বেঁচে থাকে। আমি এবার ওর সব কথা শুনবো, শুধু একবার ওকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। মাসুদ খান ধীরে ধীরে মোয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কণ্ঠে ছিল দীর্ঘ শ্বাস মেলানো কণ্ঠ। মা, তুই বারবার মানুষ চিনতে ভুল করিস, এবার আর ভুল করিস না। এখন সবকিছু বাদ দিয়ে শুধু ইলহামের সুস্থ হওয়ার জন্য দোয়া কর। কথাগুলো শুনে মোয়ের বুকটা আরও ভারী হয়ে উঠল। চোখের জল থামছিল না। সে শুধু অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকিয়ে রইল। অন্যদিকে খান বাহাদুর আবারও নিজের কোম্পানির সিইও পদে ফিরে আসার ঘোষণা দিলেন। ঘোষণাটা পুরো ব্যবসায়িক জগতে যেন ঝড় তুলে দিল। দেশের বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, বিনিয়োগকারী সবাই অবাক হয়ে গেল। অনেকে বলাবলি করতে লাগলো। খান বাহাদুর নিজে মাঠে নেমেছেন, মানে এবার কিছু হতে যাচ্ছে। পরদিন বিশাল এক মিটিংয়ে বসেন খান বাহাদুর। তার ডান পাশে অরুমিতা, সামনে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। খান বাহাদুরের চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল, মুখের প্রতিটি ভাঁজে উদ্বেগ স্পষ্ট। তিনি টেবিলে মুষ্টি আঘাত করে বললেন, আমি খবর পেয়েছি লন্ডন থেকে ৩,০০০ কোটি টাকার একটা বিশাল প্রজেক্ট বাংলাদেশে এসেছে, কিন্তু কোনো কোম্পানি সেই প্রজেক্ট নিয়েছে সেটা এখনও কেউ বের করতে পারেনি। পুরো মিটিং রুম নিস্তব্ধ। অরুমিতা ধীরে বলল, দাদু, আপনি সরাসরি লন্ডনের কোম্পানি সিইওর সঙ্গে কথা বলে জেনে নিন না। খান বাহাদুর চোখ তুলে তাকালেন। সেই দৃষ্টিতে এমন তীব্রতা ছিল যে আশেপাশের সবাই সোজা হয়ে বসলো। তোর কি মনে হয় আমি সেই চেষ্টা করিনি? আমি নিজে যোগাযোগ করেছি, কিন্তু তারা বলেছে বিষয়টা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। এক মুহূর্তে থেমে আবার গর্জে উঠলেন, আর শোনো, দেশের সব ব্যবসায়ীকে খবর পাঠিয়ে দাও, আমার থেকে গোপন করে কেউ যদি মাসুদ খানের কোম্পানিকে সাহায্য করে, আমি সেই কোম্পানির অস্তিত্ব এই দেশ থেকে মুছে দেব। কথাটা শুনে রুমের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। কেউ কথা বলার সাহস পেল না। খান বাহাদুর আবার বললেন, যদি ৩,০০০ কোটি টাকার সেই প্রজেক্ট সত্যি মাসুদের কোম্পানি পেয়ে থাকে, তাহলে ২ মাসে সেটা শেষ করা তাদের পক্ষে অসম্ভব। অসম্ভব বলে উঠলেন। তার কণ্ঠে ছিল অটল আত্মবিশ্বাস। কিন্তু তিনি জানতেন না, নিজের অজান্তেই তিনি ইতিমধ্যে আমার সবচেয়ে বড় পরিকল্পনাকে সফল করে ফেলেছেন। যে ফাঁদ তিনি অন্যের জন্য পেতেছিলেন, সেই ফাঁদের পথ ধরেই তিনি হেঁটে এসেছেন আমার সাজানো গন্তব্যে। এদিকে হাসপাতালে কয়েক ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে মৌ ছুটে গেল। তার হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে বের হয়ে আসতে চাইছে। ডাক্তার, আমার স্বামী কেমন আছে? উনি ঠিক আছেন তো? ডাক্তার হালকা হাসলেন। রিল্যাক্স মিসেস আব্রাহাম, আপনার হাজব্যান্ড এখন বিপদমুক্ত। কথাটা শুনে মৌ, মাসুদ খান আর আয়েশা খান একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু ডক্টর আবার বললেন, তবে একটা কথা বলি, আমার পুরো ক্যারিয়ারে এমন রোগী দেখিনি। ও অবাক হয়ে গেল। কেন ডাক্তার? ডক্টর মাথা নাড়লেন। তার নিজের মুখেও বিস্ময়ের ছাপ। অপারেশন শুরু করার আগে আমরা ওনাকে প্রস্তুত করছিলাম, তখন হঠাৎ ওনার জ্ঞান ফিরে আসে। আমরা অজ্ঞান করা ইঞ্জেকশন দিতে গেলে উনি কি না বললেন জানেন? উনি বললেন, সবাই নিঃশ্বাসে আটকে শুনতে লাগলো। ডাক্তার ধীরে ধীরে বললেন, ডক্টর, আমাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেবেন না। যদি দেন, জ্ঞান ফেরার পর আপনার খবর আছে। কথাটা শুনে মৌ স্থির হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। মনে হলো সময় থেমে গেছে। ডক্টর মৃদু হেসে বললেন, প্রথমে আমরা ভেবেছিলাম উনি মজা করছেন, কিন্তু পরে দেখলাম উনি সত্যিই অজ্ঞান হতে রাজি নন। পুরো অপারেশনের সময় নিজের শরীরে অপারেশন নিজেই দেখেছেন। একবারও ভয় পাননি, একবারও চিৎকার করেননি, এমনকি মুখে বিকৃত করেননি। ডক্টরের কণ্ঠে স্পষ্ট বিস্ময়ে। আমি শেষ পর্যন্ত জিজ্ঞেস করেছিলাম, আপনার ব্যথা লাগে না? ডক্টর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তখন উনি উত্তর দিয়েছিল, আমার হৃদয়ে যে ব্যথা আছে, তার সামনে এই ব্যথা কিছুই না। শরীরের ক্ষত একদিন শুকিয়ে যাবে, কিন্তু হৃদয়ের ক্ষত শুকাবে কিভাবে? কথাগুলো শুনে মৌয়ের শরীর কেঁপে উঠল। মনে হলো তার বুকের ভেতর কেউ পাথর ছুঁড়ে মেরেছে। হঠাৎ তার হাঁটু ভেঙে গেল। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। চোখ থেকে অজরে জল গড়িয়ে পড়তে লাগলো। কাঁপা কণ্ঠে নিজেকেই বলতে লাগলো, আমি আমি এত কষ্ট দিয়েছি আব্রাহামকে, এতটা? না না, তুমি সুস্থ হয়ে ওঠো, আমি তোমার সব কষ্ট মুছে দেব, আমার ভালোবাসা দিয়ে সব মুছে দেব। পাশে দাঁড়িয়ে থাকা মাসুদ খান আর আয়েশা খান নির্বাক। ডক্টরের বলা প্রতিটি শব্দ তাদের কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল তারা যেন ভুল শুনছেন। আয়েশা খানের চোখ ভিজে উঠল। আমার মনে হয় আমরা ছেলেটার জীবনটাই নষ্ট করে দিয়েছি। মাসুদ খান দীর্ঘ শ্বাস ফেললেন। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। জানি না মৌ, তুই ছেলেটাকে কতটা কষ্ট দিয়েছিস, কিন্তু আজ বুঝলাম ওর হৃদয়ে তোর জন্য কতটা ভালোবাসা ছিল।
মা বাবার কথাগুলো শুনে মৌ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছে। ঠিক তখনই ডক্টর আবার বললেন, পারিবারিক কথা বলবেন, এখন রুগীকে দেখতে পারেন, তবে কোনো রকম চাপ দেবেন না, কারণ তাকে অজ্ঞান না করে অপারেশন করা হয়েছে। শরীর এখন প্রচণ্ড ব্যথায় থাকবে। কথাটা শুনে ময়ের বুকটা আবারও মোচড় দিয়ে উঠল। তার মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, একজন মানুষ কতটা ভালোবাসলে নিজের শরীরে 2টা গুলি নিয়ে অপারেশনের ব্যথা সহ্য করে, তবুও অন্য কারো কথা ভাবতে পারে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সে কাপা পায়ে আইসিইউর দিকে এগিয়ে গেল। অন্যদিকে দুপুরের নিস্তব্ধতা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। খান বাহাদুরের বিশাল কেবিনের দরজা এক ঝটকায় খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে অরুমিতা, কিন্তু আজকের অরুমিতা আর সে আগের অহংকারী আত্মবিশ্বাসী মেয়ে নয়। তার মুখের রং উধাও, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে এমন এক আতঙ্ক যেন মৃত্যুদূত ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। কেবিনের ভিতরে তখন উপস্থিত ছিলেন খান বাহাদুর, তার বড় ছেলে ইব্রাহিম খান, ছোট ছেলে ইউনুস খান ও অরুমিতার বর্তমান স্বামী আকাশ। অরুমিতার এমন অবস্থা দেখে খান বাহাদুর ভুরু কুঁচকে বললেন, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? ভয় পেয়েছিস নাকি? কিন্তু অরুমিতা উত্তর দিতে গিয়েও পারল না। তার গলা শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে। দাদু? খান বাহাদুরের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। তিনি টেবিলে এমন জোরে মুষ্ঠঘাত করলেন যে টেবিলের উপর রাখা গ্লাস কেঁপে উঠল। গর্জে উঠলেন তিনি, চুপ, একদম চুপ। আমার বংশের মানুষ এভাবে কাঁপবে? তুই কি ভুলে গেছিস তুই কার নাতনি? এই খান বাহাদুরের রক্ত তোর শরীরে। অরুমিতা ভয়ে কেঁপে উঠল, তারপর এক নিঃশ্বাসে বলে ফেলল, দাদু, ইলহাম ভাই। শুধু এই 2টি শব্দ, আর সেই 2টি শব্দই যেন পুরো কেবিনে বিস্ফোরণের মতো আঘাত করলো। খান বাহাদুরের চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। তিনি ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে প্রথমবারের মতো স্পষ্ট বিস্ময়। ইব্রাহিম খান হাঁ করে তাকিয়ে রইলেন, মনে হলো কেউ যেন তার বুকের ভিতর থেকে হাওয়া টেনে বের করে নিয়েছে। অন্যদিকে ইউনুস খানের ঠোঁটের কোনো রহস্যময় একটা হাসি ফুটে উঠল, যেন বহুদিন আগে হারিয়ে যাওয়া কোনো ঝড়ের খবর তিনি আবার শুনতে পেয়েছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা আকাশের। আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফাইল পড়ে গেল, চেয়ারটা উল্টে মেঝেতে পড়ে গেল। সে নিজেও পিছিয়ে গেল 2-3 কদম। তার মুখে সমস্ত রক্ত উধাও, মনে হচ্ছিল সে নামটা শোনেনি। সে মানুষটাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে। তার 2 হাঁটু কাঁপছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে, গলাটা শুকিয়ে মরুভূমি। নিজের অজান্তে সে ফিসফিস করে বলল, না না, এটা হতে পারে না। অরুমিতার অবস্থা প্রায় একই। সে আকাশের পাশে দাঁড়িয়ে কাঁপছে, কারণ তারা দুজনই জানে ইলহাম নামটা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা আতঙ্ক, একটা দুঃস্বপ্ন, একটা ঝড়, যে ঝড় একবার উঠলে সামনে যা পায় সব কিছু ধ্বংস করে দেয়। খান বাহাদুর এবার ধীরে ধীরে বললেন, অরুমিতা, ইলহামের কি হয়েছে? তার কণ্ঠে প্রথমবারের মতো অস্থিরতা। সে তো জেলে ছিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, আর তুই? ওর নাম শুনে তোর হাঁটু কাঁপছে কেন? আকাশ ঠোঁট কামড়ে ধরল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। অরুমিতা কাপা কণ্ঠে বলল, দাদু, ইলহাম ভাই অনেক আগেই জেল থেকে বের হয়ে এসেছে। কথাটা শেষ হতে যেন সময় থমকে গেল। খান বাহাদুরের চোখের মনি সংকুচিত হয়ে এলো, মুষ্টিবদ্ধ হাতের শিরাগুলো ফুলে উঠল। তার জীবনে এমন খুব কম মানুষ ছিল যাদের নাম শুনে তিনি চিন্তায় পড়েছেন, আর সেই তালিকায় আমি সবার উপরে। ইব্রাহিম খান হতভম্ব হয়ে বললেন, অসম্ভব, আমরা কেউ জানলাম না। এত বড় একটা খবর আমাদের কাছে লুকিয়ে থাকলো কিভাবে? ইউনুস খান চুপচাপ বসেছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি বলেছিলাম ওকে যদি বন্দি রাখা যায় রাখো, কারণ ইলহাম মুক্ত মানে নতুন ঝড়ের স্বরূপ। তার কথায় পুরো রুমে নীরবতা নেমে এলো। অন্যদিকে আকাশের বুকের ভেতর ধুকপুকানি এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা এখনই বের হয়ে আসবে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে অতীতের সেই দিনগুলো, আমার রক্তলাল চোখ, আমার গর্জন, নির্মম প্রতিশোধ, আমার সেই ভয়ঙ্কর উপস্থিতি। আকাশ মনে মনে বলতে লাগলো, না, সে যদি সত্যি ফিরে আসে তাহলে কেউ নিরাপদ নয়, কেউ না। খান বাহাদুর এবার ধীরে ধীরে জানালার দিকে হেঁটে গেলেন। তার মুখে আর আগে সে আত্মবিশ্বাসী হাসি নেই, বরং চোখে চিন্তার ছাপ, গভীর চিন্তা। কারণ তিনি বুঝতে পেরেছেন যে খেলাটাকে তিনি এতদিন নিজের নিয়ন্ত্রণে আছে ভেবেছিলেন, সেই খেলায় হয়তো আসল খেলোয়াড় ইতিমধ্যে মাঠে নেমে গেছে, আর তার নাম আব্রাহাম খান ইলহাম। ভিতরে বাতাস যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। আকাশের অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে এসি চলা রুমেও তার পুরো শরীর ঘেমে ভিজে গেছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমনভাবে ধকপক করছে যেন এক্ষুনি
পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। সে মনে মনে বলতে লাগলো, না না, আব্রাহামের সামনে পড়ার আগে আমাকে এই দেশ ছাড়তে হবে। আরও থাকলে থাকুক, না থাকলে থাকুক, আমি একাই চলে যাব। আমি আমার সে মানুষের সামনে দাঁড়াতে পারবো না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতি, যে স্মৃতিগুলো এখনও তাকে রাতে ঘুমোতে দেয় না। ঠিক তখনই খান বাহাদুরের বজ্রকণ্ঠ পুরো কেবিনটা কাঁপিয়ে দিল। অরু, তুই কিভাবে জানলি ইলহাম বাইরে এসেছে? অরুমিতা কেঁপে উঠল, তারপর নিজেকে সামলে বলল, দাদু, আমার বান্ধবী নেহা ওকে দেখেছে। সে বলেছে ইলাম ভাই নাকি দ্বিতীয় বিয়েও করেছে। নিজের স্ত্রীকে নিয়ে শপিং মলে ছিল। খান বাহাদুরের চোখ মুহূর্তেই শুরু হয়ে এলো। তারপর ধীরে ধীরে তিনি ইব্রাহিম খান আর ইউনুস খানের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল সন্দেহ, ভয়ঙ্কর সন্দেহ। ইব্রাহিম, ইউনুস, সত্যি করে বল, তোদের মধ্যে কে ইলহামকে বের করেছে? এটা তোদের কাজ ছাড়া আর কারো হতে পারে না। ইব্রাহিম খান মাথা নিচু করলেন, তার কণ্ঠে ছিল কষ্টের ছাপ। বাবা, ও আমার সন্তান, ওর জন্য আমার অন্তর কাঁদে, কিন্তু তোমার আদেশ আমি কখনো অমান্য করিনি, আজও করিনি। খান বাহাদুর এবার ইউনুস খানের দিকে তাকালেন। ইউনুস খান কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি যদি ইলহামকে মুক্ত করতে পারতাম তাহলে হয়তো জীবনের কিছু পাপ কমাতো। কারণ বাবা, তুমি একজন নির্দোষ ছেলেকে যে শাস্তি দিয়েছ তা কোনো সুস্থ মানুষ দিতে পারে না। কথাগুলো যেন বজ্রপাত হয়ে আঘাত করলো। কেবিনের ভেতর হঠাৎ নেমে এলো মৃত্যুসম নীরবতা। অরুমিতা স্থির হয়ে গেল, তার মুখের রক্ত এক নিমেষেই উধাও হয়ে গেল। চোখ বড় বড় হয়ে উঠল, কারণ সে জীবনে কখনো তার বাবাকে খান বাহাদুরের সামনে এভাবে কথা বলতে দেখেনি। আকাশের অবস্থা আরও ভয়াবহ। সে প্রায় চেয়ার আঁকড়ে ধরে বসে আছে। তার মনে হচ্ছিল এক্ষুনি কোনো বিস্ফোরণ ঘটবে। সে মনে মনে বলতে লাগলো, শেষ, আজকেই সব শেষ। খান বাহাদুর এ অপমান সহ্য করবে না। অরুমিতার বুকের ভেতর কাঁপন শুরু হয়ে গেছে, কারণ সে জানে তার বাবা যদি সত্যি আমার পক্ষে দাঁড়িয়ে থাকে তাহলে আজ বড় কিছু ঘটতে চলেছে। আর ঠিক সেটাই হলো। খান বাহাদুরের চোখ মুহূর্তে রক্তবর্ণ হয়ে উঠল, তার শরীর রাগে কাঁপতে শুরু করলো। হঠাৎ তিনি টেবিলে এমন জোরে আঘাত করলেন যে টেবিলের ওপর রাখা সব কিছু কেঁপে উঠল। গর্জে উঠলেন তিনি, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? ইলহাম অপরাধী, আর অপরাধীর শাস্তি এটাই। কিন্তু ইউনুস খান এবার থামলেন না। বহু বছরে জমে থাকা ক্ষোভ যেন আজ বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। তিনি চিৎকার করে বললেন, আমি জানি না সত্যি কি মিথ্যা কি, কিন্তু নিজের স্ত্রী আর মেয়েকে আমি ভালো করেই চিনি। ইলহামকে তারা ফাঁসিয়েছে, এই ব্যাপারে আমি নিশ্চিত। এই কথাটা শোনার পর অরুমিতা যেন পাথর হয়ে গেল। তার চোখে আতঙ্ক, মুখে অবিশ্বাস। মনে হচ্ছিল কেউ তার বুকের ভিতর থেকে সব শক্তি টেনে নিয়েছে। অন্যদিকে আকাশের গলা শুকিয়ে গেল। সে ভয়ে প্রায় নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। কারণ যদি অভিযোগ সত্যি হয় তাহলে আমার ফিরে আসার পর কি করব সেটা কল্পনাও করতে পারছে না সে। পরের মুহূর্তেই খান বাহাদুর নিজের হাত তুলে কয়েকটি থাপ্পড় বসিয়ে দিলেন ইউনুস খানের গালে। পুরো কেবিন স্তব্ধ। অরুমিতা ভয়ে এক পা পিছিয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছিল তার নিঃশ্বাস কেউ আটকে দিয়েছে। ইব্রাহিম খানের অবস্থা আরও খারাপ। তার হাত কাঁপছে, চোখ ভিজে উঠেছে, কারণ তিনি জানেন এ বাড়িতে কেউ কখনো খান বাহাদুরের সামনে এভাবে দাঁড়ায়নি। খান বাহাদুর গর্জন করে বললেন, আমি নিজে মাঠে নেমেছি, এখন তোদের কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আর ইউনুস, তুই আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। কথাটা শুনে অরুমিতার বুক কেঁপে উঠল। হাজার হোক ইউনুস খান তার বাবা, কিন্তু সে কিচ্ছু করতে পারল না, কারণ এই বাড়িতে, এই পরিবারে খান বাহাদুরের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। ইব্রাহিম খানের চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। ইউনুস খান ধীরে ধীরে মাথা তুললেন, আর তার চোখে আর কোনো ভয় নেই, শুধু ক্লান্তি আর তীব্র হতাশা। আমারও আর ইচ্ছে নেই তোমার এই বাড়িতে থাকার। তুমি থাকো তোমার অহংকার নিয়ে, আমি চলে যাচ্ছি। কথা শেষ করে তিনি ঘুরে দাঁড়ালেন। খান বাহাদুর ঠান্ডা গলায় বললেন, তোর ভাই মাসুদও একদিন এভাবেই গিয়েছিল, তুইও তার মতো প্রস্তাবি। ইউনুস খানের একবারও পিছনে তাকালেন না, ধীরে ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দটাই যেন পুরো রুমে প্রতিধ্বনিত হলো। তারপর খান বাহাদুর আবার অরুমিতার দিকে তাকালেন। তার চোখে তখন নতুন আগুন। অরু, আজ থেকে তোর প্রথম কাজ ইলহামকে বের করেছে সেটা খুঁজে বের করা, আর সে কোথায় আছে তাও জানতে হবে। আমি ওকে আবার জেলে পাঠাবো। এই কথা শুনে ইব্রাহিম খানের বুক কেঁপে উঠল। মনে মনে তিনি বলতে লাগলেন, না, আমার ছেলেকে খুঁজে বের করতে হবে, ওকে সাবধান করতে হবে। কিন্তু তিনি মুখে কিছু বললেন না।
ঠিক তখনই খান বাহাদুর আবার গর্জে উঠলেন। আর শোন, আগামীকাল বাংলাদেশের সব বড় বড় কোম্পানির মালিকদের আমার গেস্ট হাউসে ডাকবি। বলবি জরুরি মিটিং, সবার উপস্থিতি বাধ্যতামূলক। এটা আমার আদেশ। অরুমিতা মাথা নাড়ল, তারপর ধীরে জিজ্ঞাসা করলো, দাদু, মাসুদ খানকেও কি ডাকবো? খান বাহাদুরের চোখ জ্বলে উঠল। আমি যখন বাংলাদেশের সকল কোম্পানির কথা বলেছি, তাহলে সেখানে মাসুদ খানও থাকবে। কথাটা শুনে অরুমিতা চুপ হয়ে গেল, আর ইব্রাহিম খান স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার বুকের ভিতর অজানা আশঙ্কা জমাট বাঁধতে শুরু করেছে। তিনি অনুভব করলেন খান বাহাদুর এবার সত্যি বড় কোনো খেলায় নেমেছেন, একটা ভয়ঙ্কর খেলা। আর সেই খেলার অপর প্রান্তে দাঁড়িয়ে আছি আমি নিজে। মনে মনে তিনি শুধু একটা কথাই বললেন, না ইলহাম, তোকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে। এর আগেই ঝড়টা শুরু হয়ে যায়। অপারেশন শেষে সবাই যখন হাসপাতালের কেবিনে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলছিল, তখন বাতাসে মিশেছিল অদৃশ্য এক উত্তেজনা। গুলিবিদ্ধ শরীর নিয়ে বিছানায় শুয়ে থাকা আমার মুখে কোনো কষ্টের ছাপ নেই, অথচ আমার বুকে আর কাঁধে ব্যান্ডেজের নিচে লুকিয়ে আছে রক্তাক্ত ক্ষত। মৌ ধীরে ধীরে সুপের বাটি হাতে নিয়ে আমার পাশে এসে বসলো। চোখ দুটো লাল, কান্নায় ফুলে গেছে। কাঁপা কণ্ঠে বলল, আবরাম, একটু স্যুপ খেয়ে নাও। আমি তোমার হাতের খাবো না। কথাটা শুনে ময়ের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে কিছু বলার আগেই আয়েশা খান মমতা ভরা কণ্ঠে বলল, ইলহাম বাবা, খেয়ে নাও, শরীরটা খুব দুর্বল। আমি এবার মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আপনি নিজ হাতে খাইয়ে দিলে খাবো, না হলে খাবো না। ছেলের মতো ভালোবাসা মিশে থাকা সেই ডাকে আয়েশা খানের চোখ ভিজে উঠল। তিনি নিজ হাতে স্যুপ খাইয়ে দিলেন আমাকে। কিন্তু তার কিছুক্ষণ পরেই মৌ ঠোঁট কামড়ে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি এই মুহূর্তে বাইরে যাও তো। উনি আমার স্বামী, ওনাকে কিভাবে খাওয়াতে হয় সেটা আমি বুঝবো। মেয়ের কণ্ঠে প্রথমবারের মতো অধিকার মিশে থাকতে দেখে আয়েশা খান মুচকে এসে কেবিন থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই মৌ আবার সুপের বাটি হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, আমার হাতে কি বিষ আছে? মানে? মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, আমার সাথে লুচ্চামি করতে তো খুব ভালো লাগে, এখন আমার হাতের স্যুপ খেতে সমস্যা কোথায়? আমি অবাক হয়ে গেলাম। আমি আবার কবে লুচ্চামি করলাম? মৌ এক হাত নিজের পেটের উপর রেখে বলল, তাহলে এই বাচ্চাটা আমার পেটে এলো কিভাবে? এক মুহূর্তে কেবিনের পরিবেশ বদলে গেল। আমি যেন কথার জবাবই খুঁজে পেলাম না। গলির যন্ত্রণায় কপালে ঘাম জমে উঠলেও ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম। মৌ সঙ্গে সঙ্গে আমার কাঁধ ধরে ফেলল। উঠবে না, তোমার শরীরে 2টা গুলি লেগেছে। মৌ হতভঙ্গ। মুখ খোলো, কি করছো? আগে তুমি খাও, চুপচাপ খাও। সেই কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা অমান্য করার সাহস মৌ পেল না। কিছুক্ষণ পর দেখা গেল দুজনেই একে অপরকে চুপ খেয়ে দিচ্ছি, যেন সমস্ত অভিমান, সমস্ত ভুল বোঝাবুঝির দেয়াল প্রথমবারের মতো একটা ছোট্ট ফাটল ধরেছে। কথাটা শেষ হতেই মৌ ধীরে ধীরে আমার কোলে মাথা রাখলো। তারপর আর নিজেকে সামলাতে পারল না, অঝরে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দাও প্রাম, আমি জানি না সত্যি কি মিথ্যা কি, কিন্তু আমার মন বলছে তুমি নির্দোষ। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল। এই বিশ্বাসের জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছি, কোনো প্রমাণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া, শুধু হৃদয়ের বিশ্বাস থেকে বলা এই কথাগুলো আমার সমস্ত যন্ত্রণা মুহূর্তের জন্য ভুলিয়ে দিল। কিন্তু সেই আবেগময় মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই কেবিনের দরজা খুলে হাবাতে হাবাতের ভেতরে ঢুকলেন মাসুদ খান। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমি মৌ দুজনে তাকালাম। মাসুদ খান দ্রুত বললেন, ইলহাম, খান বাহাদুর আগামীকাল বাংলাদেশের সব বড় বড় কোম্পানির সিওদের তার গেস্ট হাউসে ডেকেছে। কথাটা শুনে কেবিনের বাতাস যেন আবার ভারী হয়ে উঠল। এতে এত ভয়ের কি আছে স্যার? আপনি যাবেন, আপনি আপনার কোম্পানি সিইও হয়ে যাবেন। মাসুদ খান বিস্মিত চোখে তাকালেন। তুমি বুঝছো না ইলহাম, আমি খবর পেয়েছি খান বাহাদুর নিজেই আবার সিইও হিসাবে দায়িত্ব নিয়েছে। এবার আমার চোখে অন্যরকম এক ঝলক দেখা দিল। আমি ধীরে ধীরে সোজা হয়ে বসলাম। কি বললেন? হ্যাঁ, এত বছর পর লোকটা নিজে মাঠে নেমেছে। এবার বিষয়টা অনেক ভয়ঙ্কর হবে ইলহাম। কথাগুলো বলতে মাসুদ খানের কণ্ঠে ভয়ের কম্পন ফুটে উঠল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমার ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি। আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, স্যার, যদি আর্জেন্টিনা আর ভারতের মধ্যে ফুটবল ম্যাচ হয়, আপনি কি খেলাটা দেখবেন? মাসুদ খান বিরক্ত হয়ে বললেন, আরে এসবের সাথে এখন কি সম্পর্ক? কিন্তু হ্যাঁ, ওই খেলাটা আর্জেন্টিনার জন্য খালি মাঠে গোল দেওয়ার মতো। যদি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়? মাসুদ খান একবারে বিরক্ত হয়ে বলে ওঠে, এটা তো পৃথিবীর সকল মানুষ দেখবে, কিন্তু খেলার সাথে বিজনেসের কি সম্পর্ক?
আমি এবার ধীরে ধীরে মুখ ফিরে তাকালাম। আমার চোখে এখন ঝড়ের পূর্বাভাস। আমি খালি মাঠে গোল দিতে পছন্দ করি না স্যার। কথাটা শুনে মাসুদ খানের বুকের ভিতর দগ করে উঠল, চোখ বড় হয়ে গেল। তার মানে তুমি এবার সরাসরি খান বাহাদুরের বিরুদ্ধে নামবে? জি স্যার। কেবিনে নিস্তবতা নেমে এলো। মৌ শ্বাস আটকে তাকিয়ে আছে। মাসুদ খানের কপালে ঘাম জমছে। আর আমি শুধু মৃদু হাসলাম। সেই হাসিতে ভয় ছিল না, দ্বিধাও ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। যেন বহুদিন ধরে অপেক্ষা করা দাবার আসল খেলাটা অবশেষে শুরু হতে যাচ্ছে। আমার কথা শেষ হতেই কেবিনের বাতাস যেন ভারী হয়ে উঠল। মাসুদ খান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর ধীরে ধীরে তার মুখের রং বদলে যেতে লাগলো। চোখ দুটো লাল হয়ে উঠল। বুকের ভেতর হৃদস্পন্দন যেন অস্বাভাবিক গতিতে ছুটতে শুরু করলো। অবশেষে তিনি গর্জে উঠলেন, পাগল হয়ে গেছো তুমি ইলহাম? কেবিনের দেয়াল পর্যন্ত যেন কেঁপে উঠল সেই কণ্ঠে। মৌ চমকে উঠে তার বাবার দিকে তাকালো। মাসুদ খান দাঁড়িয়ে পড়ে বললেন, তুমি জানো খান বাহাদুর কি? দেশের বড় বড় মন্ত্রী, এমপি, শিল্পপতি তার এক কথায় উঠে বসে। ব্যবসায়িক জগতে সে একটা জীবন্ত কিং দম্পতি। আর তুমি বলছো তার সাথে সরাসরি যুদ্ধ করবে? তার কণ্ঠে উদ্বেগ ছিল, ভয় ছিল, আবার অদ্ভুত এক অসহায়তাও ছিল। কিন্তু আমি হাসপাতালের বেডে আধশ অবস্থায় বিন্দুমাত্র বিচলিত হলাম না। আমার ঠোঁটের কোনো এক মৃদু হাসি ফুটে উঠল। যেন মাসুদ খান যা বললেন তার থেকে ভয়ঙ্কর কিছু আমি আগে থেকেই জানি। স্যার, আগামীকাল খান বাহাদুরের মিটিং থেকে ফিরে আসুন, তারপর বাকিটা নিয়ে কথা হবে। আমার কণ্ঠে দৃঢ়তা দেখে মাসুদ খান আর কিছু বলতে পারলেন না। তবে বুকের ভিতর অজানা এক আশঙ্কা নিয়ে তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। পরদিন খান বাহাদুরের গেস্ট হাউস। বাংলাদেশের ব্যবসায়িক জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির ডাকে দেশে প্রায় সব কোম্পানি সিইও, চেয়ারম্যান, এমডিরা সেখানে উপস্থিত। গেস্ট হাউসের বিশাল কনফারেন্স হল আলোয় ঝলমল করছে। তবু উপস্থিত সবার মুখে চাপা উত্তেজনা। কারণ সবাই জানে খান বাহাদুর অকারণে কাউকে ডাকে না। হঠাৎ হলরুমের প্রধান দরজা খুলে গেল। দৃঢ় পদক্ষেপে ভেতরে প্রবেশ করলেন খান বাহাদুর। বয়সে তার চুলে রূপালি রং ছড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ব্যক্তিত্বের সামনে সেই বয়সও যেন মাথা নত করেছে। তিনি মঞ্চের সামনে এসে দাঁড়ালেন, আর পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। তারপর সে চিরচেনা গর্জনময় কণ্ঠে বললেন, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মাত্র একটি বাক্য, কিন্তু সেই কণ্ঠের ভারে অনেকের বুক কেঁপে উঠল। সবাই প্রায় একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। খান বাহাদুর ধীরে ধীরে মাথা নাড়লেন। তারপর বললেন, আমার কোম্পানির সাথে কারো শত্রুতা করার ইচ্ছে আছে? প্রশ্নটা শুনে পুরো হলরুম থমকে গেল। কেউ চোখ তুলে তাকালো না। একজন সিইও মৃদু হেসে বলল, স্যার, জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ শুধু বোকারাই করে। কথাটা শুনে অনেকেই হেসে উঠল। আর মাসুদ খান, তিনি বুঝে গেলেন কথাটা তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। ঠিক তখনই খান বাহাদুর হাতে থাকা রিমোটের একটি বাটন চাপলেন। বিশাল এলইডি স্ক্রিন জ্বলে উঠল। আর পরের মুহূর্তেই সেখানে ভেসে উঠল একটি মুখ, আমার মুখ। ছবিটা দেখে মাসুদ খানের বুকের ভেতর যেন বজ্রপাত হলো। তার নিঃশ্বাস আটকে গেল। হাত দুটো অজান্তে কাঁপতে শুরু করলো। মনে হলো কে যেন তার বুকের উপর বিশাল একটা পাথর চাপিয়ে দিয়েছেন। মনে মনে ফিসফিস করে উঠলেন তিনি, না, খান বাহাদুরের নজর সত্যি ইলহামের ওপর পড়েছে। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে উঠল ময়ের মুখ, তার অনাগত নাতির মুখ, আর হাসপাতালে বিছানায় শুয়ে থাকা সেই ছেলেটা, মানে আমার মুখ, যে নিজের শরীরে গুলি নিয়েও অন্যের জীবন বাঁচাতে দৌড়েছিল। এদিকে পুরো হলরুমে গুঞ্জন শুরু হয়ে গেছে। এই লোকটা কে? কোন গ্রুপের মালিক? আগে তো কখনো দেখিনি। খান বাহাদুর নিজে যার ছবি দেখাচ্ছে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়। ঠিক তখনই খান বাহাদুর সামনে এগিয়ে এলেন। তার চোখে জ্বলছিল আগুন, চোয়াল শক্ত, কণ্ঠে বজ্রের গর্জন। তিনি ধীরে ধীরে বললেন, এর নাম? পুরো হলরুম নিঃশব্দ। একটা সুস্পষ্ট শব্দ শোনা যাবে। তারপর তিনি বললেন, আব্রাহাম খান ইলহাম। এক মুহূর্ত থেমে আবার বললেন, আর এই ছেলেটা আমার একমাত্র দুশমন। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। কথাটা শেষ হতেই যেন সময় থেমে গেল। হলরুমে উপস্থিত শতাধিক মানুষের মুখে একসাথে বিস্ময় ফুটে উঠল। কেউ চেয়ার থেকে আধা উঠে দাঁড়িয়ে পড়ল, কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেছে, কেউ আবার আত্মবিশ্বাসে চোখ কসলাতে লাগলো। একজন শিল্পপতি ফিসফিস করে বলল, খান বাহাদুরের দুশ্মন? তাহলে এই মানুষটা আসল কি? আরেকজনের গলা শুকিয়ে গেল। তৃতীয় একজন কাপা কণ্ঠে বলল, যে মানুষকে খান বাহাদুর প্রকাশ্য নিজের শত্রু বলে ঘোষণা করে, সে কি আদৌ সাধারণ কেউ হতে পারে?
আর মাসুদ খান, তিনি চেয়ারে বসে আছেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে তার বুকের ভেতর ঝড় বইছে। ভয়, উদ্বেগ আর অদ্ভুত এক গর্ব, সব কিছু একসাথে মিশে গেছে। তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, ইলহাম তুমি আসলে কে? আলো হলরুমের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা খান বাহাদুরের চোখে তখন যুদ্ধের আগুন। যেন বহু বছর পর তিনি এমন একজন প্রতিদ্বন্দ্বের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যাকে হারানোর জন্য তাকে নিজের সমস্ত শক্তি দিয়ে মাঠে নামতে হবে। খান বাহাদুরের কণ্ঠে আবারও পুরো হলরুম গর্জে উঠল। সবাই তখনও এলইডি স্ক্রিনে ভেসে থাকা আমার ছবির দিকে তাকিয়ে আছে। কেউ বিস্মিত, কেউ আতঙ্কিত, কেউ আবার গভীর চিন্তায় ডুবে গেছে। ঠিক তখনই খান বাহাদুর ধীরে ধীরে বললেন, আমার সন্দেহ এই ছেলেটা এখন আপনাদের মধ্যে কারো না কারোর কোম্পানির সাথে জড়িত আছে। কথাটা শুনে পুরো হলরুমে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। খান বাহাদুর চারপাশে তাকালেন, তার দৃষ্টি যেন প্রত্যেকের বুক ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। তারপর বরফ শীতল কণ্ঠে বললেন, যদি এমন হয়ে থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। একটু থামলেন তিনি, তারপর এমন এক কণ্ঠে বললেন যা শুনে অনেকের মেরুদণ্ড পেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আর যদি পরে জানতে পারি আপনারা বিষয়টা আমার কাছ থেকে গোপন রেখেছেন। পুরো হলরুম নিঃশব্দ, কেউ নড়ছে না, কেউ শ্বাস পর্যন্ত নিচ্ছে না। খান বাহাদুর ধীরে ধীরে বললেন, তাহলে আমি কথা দিচ্ছি সেই কোম্পানির অস্তিত্ব এবং সেই পরিবারের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে দেব। কথাটা বলার সময় তার কণ্ঠ উঁচু ছিল না, বরং অস্বাভাবিকভাবে শান্ত ছিল। আর সেই শান্ত কণ্ঠটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। মনে হচ্ছিল তিনি হুমকি দিচ্ছেন না, রায় ঘোষণা করছেন। মাসুদ খানের বুকের ভেতরটা দুঃখ করে উঠল। তাড়াতাড়ি আঙুলগুলো কাঁপতে শুরু করলো, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। চোখের সামনে মুহূর্তের জন্য সব কিছু ঝাপসা হয়ে গেল। তার মনে শুধু একটাই মুখ ভেসে উঠল, মৌ, তার মেয়ে আর তার অনাগত নাতি। যদি খান বাহাদুর সত্যি জানতে পারে। ভাবনাটা শেষ করতেই তার বুক কেঁপে উঠল। মনে হচ্ছিল বুকের ভিতর কেউ বরফ ঢেলে দিয়েছে। চারপাশের শব্দ ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। তার কানে শুধু খান বাহাদুরের শেষ কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, অস্তিত্ব মুছে দেব, অস্তিত্ব মুছে দেব। অন্য সিইওদের অবস্থা খুব একটা ভালো ছিল না। অনেকে চেয়ারে সোজা হয়ে বসলো, কেউ মোবাইল বের করে দ্রুত নোট নিতে লাগলো, কেউ আবার মনে মনে নিজের কোম্পানির গুরুত্বপূর্ণ লোকদের নাম যাচাই করতে শুরু করলো। কারণ সবাই জানে খান বাহাদুর হুমকি দিলে সেটা বাস্তবে পরিণত করতেও দ্বিধা করেন না। হঠাৎ খান বাহাদুর বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, স্টপ! তিনি চারপাশে তাকালেন, তারপর বললেন, আমার কথা এখনো শেষ হয়নি। যদি কেউ আমাকে খবর দিতে পারে যে ইলহাম কোথায় আছে, কার সাথে আছে, অথবা কোন কোম্পানির সাথে জড়িত, তাহলে আমি সেই কোম্পানির সাথে আগামী 10 বছরের বিজনেস কন্ট্যাক্ট করব। ব্যাস একটা মুহূর্ত, আর পুরো হলরুমের পরিবেশ বদলে গেল। যেখানে কয়েক সেকেন্ড আগে ভয় ছিল, এবার সেখানে লোভ ঢুকে পড়ল। অনেকের চোখ চকচক করে উঠল, কেউ সোজা হয়ে বসলো, কেউ দ্রুত হিসাব কষতে শুরু করলো। কারণ সবাই জানে খান বাহাদুরের সাথে 10 বছরের ব্যবসায়িক চুক্তি মানে শুধু একটা চুক্তি নয়, এটা ভবিষ্যতের সাম্রাজ্যের চাবিকাঠি। বছরে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, দেশের শীর্ষ সারির কর্পোরেট তালিকায় উঠে যাওয়ার সুযোগ। একজন সিইও পাশের জনকে ফিসফিস করে বলল, যদি খবরটা আগে আমরা পাই। অন্যজন সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমাদের কোম্পানির ভাগ্য বদলে যাবে। আরেকজনের চোখে তখন স্পষ্ট লোভ। সে মনে মনে ভাবছে, একজন মানুষের তথ্যর বিনিময়ে 10 বছরের সাম্রাজ্য। কিন্তু সব কিছুর মাঝেও একজন মানুষ নিথর হয়ে বসেছিলেন, মাসুদ খান। তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি কিছুই শুনতে পাচ্ছেন না, শুধু একটা প্রশ্ন বারবার মাথার ভেতর আঘাত করছে, ইলহাম তুমি কে? তুমি আসলে কে, যার জন্য খান বাহাদুর কোটি কোটি টাকার চুক্তি ছেড়ে দিতে রাজি হয়ে গেছে, যার নাম শুনে পুরো ব্যবসায়িক জগৎ কেঁপে উঠেছে? তার মনে হচ্ছিল তিনি যেন নিজের জামাইকে নয়, একটা অজানা রহস্যকে বাড়িতে আশ্রয় দিয়েছেন। এরপর খান বাহাদুর আবার মাইক্রোফোন হাতে নিলেন। আরেকটা ঘোষণা আছে, আজ থেকে 2 মাস পরে আমার কোম্পানি খান টেক্সটাইল 60 বছর পূর্ণ করবে। তার কণ্ঠে আবার সে আত্মবিশ্বাস ফিরে এলো। সেই উপলক্ষে এই গেস্ট হাউসেই একটা গ্র্যান্ড পার্টি হবে। আপনার সবাই পরিবার সহ আমন্ত্রিত। একটু থেমে তিনি মুচকি হাসলেন। আশা করি সেদিন আপনারা আমাকে একটা ভালো খবর দেবেন। পুরো হলরুমে করতালি শব্দ উঠল, কিন্তু অনেকেই বুঝে গেল ভালো খবর বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। মিটিং শেষ হলো, সিইওরা একে একে বের হতে লাগলো, কিন্তু তাদের মাথায় তখন একটাই নাম, আব্রাহাম খান ইলহাম। কেউ তাকে খুঁজতে চায় পুরস্কারের জন্য, কেউ জানতে চায় কৌতূহল থেকে, কেউ আবার ভয়ে। অন্যদিকে মাসুদ খানের অবস্থা করুণ। গাড়িতে উঠে বসার পর তার হাত কাঁপছে, শরীর যেন অবশ হয়ে গেছে। অবশেষে তিনি কষ্ট করে ফোন বের করলেন।
আর ফোন করলেন সেই মানুষটাকে, দাদা ভাই। প্রায় 30 মিনিট পর তারা মুখোমুখি বসে মাসুদ খান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কাপা কণ্ঠে বললেন, দাদা ভাই, আপনি কেমন মানুষ আমার জীবনে এনে দিলেন, যার সাথে দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষের শত্রুতা, আর সেই ছেলেটা এখন আমার মেয়ের স্বামী। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি। দাদা ভাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি আপনার সাথে তর্ক করব না, শুধু একটা কথা বলবো। তার চোখে তখন অদ্ভুত এক গভীরতা। ইলহামের সাথে শত্রুতা করা আর মৃত্যুর সাথে শত্রুতা করা একই কথা। মাসুদ খান স্তব্ধ। দাদা ভাই আবার বললেন, আপনি যত ভাবছেন ইলহাম তার চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। কথাটা শুনে মাসুদ খানের শরীর যেন ঝাঁকুনি খেল। তিনি হঠাৎ সোজা হয়ে বসলেন, চোখ বড় বড় হয়ে গেছে তার। কে এই ইলহাম, বলুন আমাকে, আমি আর কিছু বুঝতে পারছি না। দাদাভাই দীর্ঘ শ্বাস ফেললেন, তারপর মৃদু হাসলেন। আপনি তাকে চেনেন, খুব ভালো করেই চেনেন। মাসুদ খান নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন, কিন্তু দাদাভাই মাথা নাড়লেন। না, আমি আর কিছু বলবো না, কারণ আমি ইলহামেরকে কথা দিয়েছি আর আমি সেই কথা ভাঙবো না। কথাটা বলে তিনি চুপ হয়ে গেলেন। আর মাসুদ খান, তিনি স্থির হয়ে বসে রইলেন। তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইব্রাহিম খান ইলহাম, তুমি আসলে কে? অন্যদিকে হাসপাতালের কেবিন জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা। সাদা দেয়ালের ভেতর শুধু মনিটরের তীক্ষ্ণ শব্দ আর এসির ঠান্ডা বাতাস। বেডে শুয়ে আছি আমি, শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, বুক আর কাঁধে গুলির ক্ষত এখনও তাজা, অথচ সেই চোখে চিরচেনা কঠোরতা। বউ মাথা রেখে শুয়েছিল আমার কোলে। অনেকদিন পর তার মনে হচ্ছিল এই বুকটাই যেন সবচেয়ে নিরাপদ আশ্রয়। হঠাৎই আমার মোবাইল বেজে উঠল। কলটা রিসিভ করতেই মুহূর্তের মধ্যে মুখের রং বদলে গেল, চল শক্ত হয়ে উঠল, চোখে জ্বলে উঠল ভয়ঙ্কর আগুন। গর্জনময় কণ্ঠে বললাম, কি? ঠিক আছে, ওকে ধরে রাখো, আমি আসছি। ফোন কেটে দিয়ে উঠে বসতে গেলাম। মৌ ভয়ের চোখে তাকালো। কোথায় যাচ্ছ আবরাম? তুমি অসুস্থ? কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। নিজের হাতে স্যালাইনের কেনোলা একটানে খুলে ফেললাম, সাথে সাথে রক্তের ছোট্ট ফোঁটা বেরিয়ে এলো। আবরাম, প্লিজ যেও না, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু যেন কিছুই শুনলাম না আমি। শরীরে ব্যথা উপেক্ষা করে ধীরে ধীরে শার্ট পরে নিলাম। ঠিক তখনই ডক্টর কেবিনে ঢুকে পড়লেন। দৃশ্যটা দেখে তিনি প্রায় হতবাক। মিস্টার আবরাম, আপনি কি করছেন? আপনার অবস্থা খুবই খারাপ, গুলি লেগেছে, অপারেশন হয়েছে, তার উপর অজ্ঞান করার ইঞ্জেকশনও নেননি। এই অবস্থায় কোথাও যাওয়া যাবে না, অসম্ভব। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখগুলো এতটাই ভয়ঙ্কর যে ডক্টরের গলা শুকিয়ে গেল। ডক্টর, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। একটু থেমে আবারও বললাম, আমার ভেতরে যে আগুন জ্বলছে সে আগুনে আপনি পুরো ছাই হয়ে যাবেন। ডক্টর অনিচ্ছা সত্ত্বেও 2 কদম পিছিয়ে গেলেন। মৌ প্রথমবারের মতো বুঝতে পারল আজকের আমি আর সেই আমি এক নয়। আজ আমি যেন ঝড়ের আগে জমে থাকা কালো মেঘ। হাসপাতালের বাইরে বের হতেই কালো BMW গাড়ি এসে থামলো, সাথে কয়েকজন বডিগার্ড। সব কিছু যেন আগে থেকে প্রস্তুত ছিল। আমি গাড়িতে উঠে বসলাম, মৌ আমার পাশে। গাড়ি ছুটতে লাগলো শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে। প্রায় 40 মিনিট পর গাড়ি এসে থামলো শহরের এক প্রান্তে থাকা বিশাল পরিত্যক্ত গোদামের সামনে। চারপাশ নির্জন, বাতাসেও যেন অস্বস্তি। মৌ চারদিকে তাকিয়ে কেঁপে উঠল। আবরাম, এখানে কেন এনেছো? আমি তার দিকে তাকালাম। আমাকে বিশ্বাস হয় না? মৌ এক মুহূর্ত সময় নিল না, আমার হাত শক্ত করে ধরে বলল, নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমাকে। কথাটা শুনে আমার চোখের কঠোরতা 1 সেকেন্ডের জন্য নরম হয়ে গেল। গোদামের ভেতরে ঢুকতেই মৌ চমকে দাঁড়ালো। তার পুরো শরীর কেঁপে উঠল। বয়সে অজান্তে আমার এক হাত জড়িয়ে ধরল। সামনে বাঁধা অবস্থায় বসে আছে সাগর। মৌয়ের ঠোঁট কাঁপতে লাগলো। আবরাম, সাগর এখানে কিভাবে? আমি স্থির চোখে সাগরের দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, কেউ আমাকে 1000টা আঘাত করলেও আমি তাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু কেউ যদি আমার কলিজায় হাত দেয় তাহলে আমি তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দিতেও দ্বিধা করি না। কথাগুলো শুনে মৌয়ের বুক কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল, কারণ সে বুঝতে পারল আমি নিজের কথা বলছি না, আমি বলছি মৌ আর আমাদের অনাগত সন্তানের কথা। প্রথমবারের মতো মৌ অনুভব করলো কেউ তাকে এতটা নিজের বলে ভাবতে পারে। তার বুকের ভেতর অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ল, আর অজান্তেই তার আঙ্গুলগুলো আরও শক্ত করে জড়িয়ে ধরল আমার হাত। এদিকে আমাকে দেখে সাগর হো হো করে হাসতে লাগলো। তাহলে তুই আমাকে ধরে নিচ্ছিস? কি করবি, মেরে ফেলবি? মার, আমাকে মেরে ফেল, তারপর পুলিশ তোকে ধরে নিয়ে যাবে। তখন তোর মুখ বেঁচে থেকেও বিধবার মতো জীবন কাটাবে। কথাগুলো শেষ হতেই আমার লাথি সজোরে গিয়ে পড়লো সাগরের বুকে। সাগর 3 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল, কিন্তু তারপরে সে হাসলো, অট্ট হাসি, পাগলের মতো। মেরে ফেল আমাকে।
সত্যি ও শেষ হয়ে যাবেই। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, চুলের মুঠি ধরে তাকে টেনে তুললাম। তারপর কানের কাছে মুখ নিয়ে বললাম, মরার আগে তোকে একটা ব্যাড নিউজ শোনাই। সাগর ঠোঁট বাঁকিয়ে হাসলো। তুই যা বলবি সবই আমার জন্য ভালো খবর। বলে ফেল। নাম শুনেছিস? কিং অফ বিজনেস মনস্টার। শুধু এই কয়েকটা শব্দ, আর তাতেই সাগরের মুখের সমস্ত হাসি উধাও হয়ে গেল। চোখ বড় বড় হয়ে উঠল, মুখ ফ্যাকাশে, যেন শরীর থেকে রক্ত সরে গেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, কারণ এই নামটা শুধু একটা নাম নয়, এটা ছিল এক ভয়ঙ্কর কিংবদন্তি, যার কথা মানুষ ফিসফিস করে বলে, যার ছায়া দেখেও অনেকের ঘুম উড়ে যায়। পিছন থেকে মোহরাত কেঁদে উঠল, জল চোখ নিয়ে আমার হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ আব্রাম, ওকে মেরো না। আমি আর তোমাকে হারাতে চাই না। ময়ের কণ্ঠ কেঁপে উঠল। তোমার কিছু হলে আমি বাঁচবো না। কথাটা শুনে পুরো গোদামঘর যেন মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আমার চোখ ধীরে ধীরে ময়ের দিকে ফিরল, আর বহুদিন পর আমার চোখে ঝড়ের মাঝেও এক ফোঁটা কোমলতা দেখা গেল। গোদামঘরের ভেতর তখন এক নিস্তবতা নেমে এসেছিল, যেন বাতাসও শব্দ করতে ভয় পাচ্ছে। মৌ কাঁপতে কাঁপতে আমার হাত আঁকড়ে ধরেছিল, চোখ দুটো ভিজে উঠছে অশ্রুতে, তার কণ্ঠ কাঁপছিল। প্লিজ আব্রাম, ওকে মেরো না। আমি আর তোমাকে হারাতে চাই না। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম, তারপর চোখের ইশারায় মৌকে চুপ থাকতে বললাম। অদ্ভুত ব্যাপার এটাই, মৌ এই মানুষটার প্রতি এতদিনের অভিমান, ঘৃণা, অভিযোগ সব কিছুর পরও সেই ইশারা বুঝে গেল। এক মুহূর্তে চুপ হয়ে গেল সে। আমি এবার আবারও সাগরের দিকে ঝুঁকলাম। আমার কণ্ঠ এতটাই নিচু ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা মৌ শুনতে পেল না। আমি হচ্ছে কিং অফ বিজনেস মনস্টার আব্রাহাম খান ইলহাম। শব্দগুলো সাগরের কানে পৌঁছাতেই তার শরীর যেন বিদ্যুৎ স্পষ্ট মানুষের মতো কেঁপে উঠল। মুহূর্ত আগেও যে মানুষটা অট্টহাসিতে মেতেছিল, তার ঠোঁটের হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। চোখ দুটো ভয়ঙ্করভাবে বড় হয়ে উঠল, মুখের সমস্ত রক্ত যেন সরে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করলো। তার বুকের ভিতর দকপক শব্দ যেন পুরো গোদামঘর শুনতে পাচ্ছিল, কারণ এই নামটা সে শুনেছে, অনেকবারই শুনেছে। ব্যবসায়িক জগতের অন্ধকার করিডোরে, প্রভাবশালীদের গোপন আলোচনায়, ক্ষমতার আড়ালের গল্পে একটি নাম কিংবদন্তির মতো উচ্চারিত হতো, কিং অফ বিজনেস মনস্টার। আর আজ সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে। সাগরের ঠোঁট কাঁপতে লাগলো। না, এটা হতে পারে না। আমার ঠোঁটে শীতল হাসি ফুটে উঠল। ফিস করে বললাম, কি বুঝলি সাগর? তোকে শেষ করে দিলে আমার কিচ্ছু হবে না, সব সামলানোর ক্ষমতা আমার আছে। সাগরের চোখে এবার স্পষ্ট আতঙ্ক। না আব্রাহাম, প্লিজ, তুই এটা করতে পারিস না। কিন্তু আমার মুখে কোনো পরিবর্তন এলো না। আমার চোখ দুটো তখন বরফের মতো ঠান্ডা। পরের মুহূর্তেই গোদামঘরের নিস্তবতা ছেড়ে কয়েকটি গুলির বিকট শব্দ প্রতিধ্বনিত হলো। সাগরের শরীর ঝাঁকুনি খেলো, তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল, নিঃশব্দ, নিশ্চল। মৌ আতকে চিৎকার করে উঠল, আফরাম, শান্ত হও, সব শেষ হয়ে গেছে। কিন্তু আমি দ্রুত তাকে নিজের বুকে জড়িয়ে নিলাম। আমার কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন বহুদিনে জমে থাকা এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিছুক্ষণ পর কালো BMW গাড়িটি এসে থামলো জেলখানার সামনে। গাড়ি থেকে নেমে বেরিয়ে যেতেই আমাদের সামনে এসে দাঁড়ালো সাগরের বাবা মা। তাদের চোখে উৎকণ্ঠা, মুখে অস্থিরতা। আমি স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললাম, আপনাদের গুণধর ছেলেকে উপরে পাঠিয়ে দিয়েছি। কথাটা শুনেই সাগরের মা প্রথমে যেন বুঝতেই পারলেন না, তারপর বাস্তবতা উপলব্ধি হতেই তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। না, আমার ছেলে। সাগরের বাবা টলমল করে পিছনে সরে গেলেন, মুখ ফ্যাকাশ হয়ে গেল, যেন এক মুহূর্তে 10 বছর বুড়িয়ে গেছেন। আমি থামলাম না, আবার বললাম, শুধু সাগর নয়, আপনাদের বোনের ছেলেকে নিয়ে মৌ চরিত্রহীন প্রমাণ করে যে নাটক সাজিয়েছেন, মনে আছে? তাকেও পাঠিয়ে দিয়েছি। কথাটা শুনেই সাগরের বাবা মায়ের মুখের রং একেবারে উধাও হয়ে গেল। তাদের চোখে ফুটে উঠল ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। অন্যদিকে মৌ সম্পূর্ণ স্তব্ধ, তার বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার মানে সত্যি তাকে ফাঁসানো হয়েছিল, নির্দোষ ছিল। ওরা এটা জানতো। তার চোখ ভিজে উঠল, নিজের করা ভুলগুলোর ভার যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। এবার ভালো হওয়ার চেষ্টা করুন। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ফেরার পথে গাড়ির ভেতর মৌ বারবার আমার দিকে তাকাচ্ছিল। অবশেষে আর থাকতে না পেরে বলল, আচ্ছা, তুমি সাগরকে খুঁজে বের করলে কিভাবে? আর যে লোকটার মাধ্যমে আমাকে ফাঁসানো হয়েছিল তাকে খুঁজে পেলে কিভাবে? তুমি আসলে কে আফরাম? তোমার মধ্যে ভয় বলে কিছুই নেই কেন? প্রশ্নের পর প্রশ্ন। আমি কয়েক সেকেন্ড চুপ থাকলাম, তারপর অট্টহাসিতে ফেটে পড়লাম। মাই ডিয়ার ওয়াইফ, একটু অপেক্ষা করো, সময়ই সব উত্তর দিয়ে দেবে। মৌ বিরক্ত হলো, আর কিছু বলল না, কারণ আজ সে বুঝেছে এই মানুষটার ভেতর এমন এক জগৎ লুকিয়ে আছে
যার সামান্য অংশও সে জানে না। বাড়িতে পৌঁছাতেই দেখলাম ড্রয়িং রুমে বসে আছেন মাসুদ খান। তার মাথায় হাত, মুখে ভয়ে আর উদ্বেগের ছাপ। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন, তারপর প্রায় গর্জে উঠলেন। তোমাকে এতবার ফোন দিয়েছি, ফোন ধরো না কেন? আমি বিস্মিত হয়ে তাকালাম। তিনি কিছু বলার আগে মাসুদ খান আবার বলে উঠলেন, দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষের সঙ্গে শত্রুতা নিয়ে বসে আছো। তোমরা দুজন কাপড় চোপড় গুছিয়ে নাও, আজই লন্ডন চলে যাবে। মৌ হতবাক। আমার চোখ সরু হয়ে এলো। আমি কোথাও যাচ্ছি না, এটাই আমার শেষ কথা। মাসুদ খান রাগে কাঁপতে লাগলেন। পাগলামি করো না ইলহাম, এটা শুধু তোমার বিষয় না, আমার মেয়ে আর আমার নাতির ভবিষ্যতের প্রশ্ন। খান বাহাদুর আজকে সবার সামনে তোমার ছবি দেখিয়ে তোমাকে খুঁজছে। কথাটা শুনে মৌ যেন জমে গেল। তার শরীরে রক্ত মুহূর্তেই হিমশীতল হয়ে গেল। মেরুদণ্ড পেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে আতঙ্কিত চোখে আমার দিকে তাকালেন, কিন্তু যেখানে ভয় পাওয়ার কথা সেখানে আমার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক রহস্যময় হাসি, অদ্ভুত, নীরব ও ভয়ঙ্কর। সেই হাসি দেখে মাসুদ খানের বুক ধুক করে উঠল। তার মনে হলো এই হাসি কোনো সাধারণ মানুষের হাসি নয়, এটা সেই মানুষের হাসি যে ঝড় আসার আগেই জানে শেষ পর্যন্ত ঝড়টাকে কে নিয়ন্ত্রণ করবে। ড্রয়িং রুমের বাতাস তখন ভারী হয়ে উঠেছে অদৃশ্য উত্তেজনায়। মাসুদ খানের কপালের রগ ফুলে উঠেছে, চোখ মুখে স্পষ্ট উদ্বেগ। আর সেই উদ্বেগ ধীরে ধীরে রূপ নিচ্ছে আগে। তিনি আবারও গর্জে উঠলেন, ইলহাম, আমি তোমাকে সিরিয়াস কথা বলছি আর তুমি হাসছো। আমি এত কিছু বুঝি না। তোমরা আজই লন্ডন চলে যাবে, এটাই আমার শেষ কথা। তার কণ্ঠে ছিল একজন বাবার ভয়, একজন শ্বশুরের দায়িত্ব, আর একজন অসহায় মানুষের আতঙ্ক। মৌ ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। তার চোখে তখন অদ্ভুত এক অনুরোধ। সে আমার হাত দুটো শক্ত করে ধরে মিনতি সুরে বলল, প্লিজ আব্রাম, বাবার কথা না করো না। আমরা লন্ডনে চলে যাই, সেখানে শান্তিতে থাকবো। আমি তোমাকে হারাতে চাই না। ময়ের কণ্ঠ কেঁপে উঠল শেষ কথাটা বলতে গিয়ে, কিন্তু আমার মুখের ভাব বদলালো না, বরং আমার চোয়াল আলো শক্ত হয়ে উঠল। আমি ধীরে ধীরে বললাম, আমি কাপুরুষ নই। কথাটা বলার সময় আমার চোখে এমন এক আগুন জ্বলে উঠল যা দেখে মৌ পর্যন্ত নিঃশব্দ হয়ে গেল। আমি কখনো কোনো সমস্যা থেকে পালাইনি। সমস্যা যতই বড়ই হোক, আমি তার মুখোমুখি দাঁড়িয়েছি, আর তারপর সেই সমস্যাটাকে শিকড় সহ উপড়ে ফেলেছি। ঘরের ভেতর নেমে এলো এক চাপা নীরবতা। মাসুদ খান এবার কণ্ঠ নরম করলেন, রাগের জায়গায় ফিরে এলো উদ্বেগ। ইলহাম, বোঝার চেষ্টা করো, এটা কোনো সাধারণ সমস্যা নয়। খান বাহাদুর এমন একজন মানুষ যার নাম শুনলে সমস্যাও ভয় পেয়ে ফালায়। এখন তার নজর তোমার উপর, সে তোমার অস্তিত্ব মুছে ফেলবে। কথাগুলো বলার সময় তার চোখে ছিল বাস্তব অভিজ্ঞতার ভয়ে। বহু বছরের ব্যবসায়িক জীবনে তিনি ক্ষমতার অনেক রূপ দেখেছেন, কিন্তু খান বাহাদুরের মতো কাউকে দেখেননি। আমি শান্ত চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমি বুঝি না আপনি তাকে এত ভয় পান কেন। মাসুদ খান দীর্ঘ শ্বাস ফেললেন। খান বাহাদুরকে তুমি আমার চেয়ে বেশি চেনো না, আর কেন আমি তাকে ভয় পাই সেটা সময় হলে বলবো। কিছুক্ষণ চুপ থেকে আমি নিচু স্বরেই বললাম, খান বাহাদুরের মতো নির্দয়, নির্মম আর নিষ্ঠুর মানুষ খুব কমই আছে, কিন্তু তার রগে রগে আমি খেলেছি। সে কি করতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। কথাটা শুনে মাসুদ খান যেন হঠাৎ জমে গেলেন। তার চোখ বড় বড় হয়ে উঠল। মনে হলো তিনি যেন ভুল শুনেছেন। তার রগে রগে আমি খেলেছি, এই কথার অর্থ কি? একজন সাধারণ মানুষ এমন কথা বলতে পারে? নাকি আমি এমন কিছু জানি যা তারা কেউ জানে না? তার বুকের ভেতর প্রশ্নের ঝড় উঠল, কিন্তু কোনো উত্তর মিলল না। ঠিক তখনই আয়েশা খান এগিয়ে এলেন। চোখের জল চিকচিক করছে। প্লিজ বাবা, এমন করো না, তোমার শ্বশুর তোমাদের ভালোর জন্যই বলছে। কথাটা শেষ হতেই হঠাৎ যেন বড় ঘর কেঁপে উঠল। আমি আবারও গর্জে উঠলাম, আর কতদিন? আমার কণ্ঠ এতটাই বজ্রধ্বনির মতো ছিল যে আয়েশা খান, মৌ এবং মাসুদ খান সবাই চমকে কয়েক কদম পিছিয়ে গেলেন। ময়ের বুক ধরপড় করতে লাগলো। আয়েশা খানের মুখ ফ্যাকাশ হয়ে গেল, আর মাসুদ খান, তিনি রীতিমতো স্তব্ধ। আজ পর্যন্ত তিনি আমার অনেক রূপ দেখেছেন, শান্ত রূপ, হাসিখুশি রূপ, চতুর ব্যবসায়ী রূপ, কিন্তু আজ তিনি যেন এক অন্য একজনকে দেখছেন, এক ভয়ঙ্কর মানুষকে। আমি দাঁড়িয়ে বললাম, কতদিন এভাবে পালিয়ে বাঁচব? আজ লন্ডন যাব, কাল যদি সে জেনে যায় আমরা লন্ডনে আছি, তখন কি করব? কথাগুলো যেন তীরের মতো গিয়ে বেঁধল মাসুদ খানের মনে। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে তুমি কি করতে চাও? আমরা কিন্তু খান বাহাদুরের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবো। আমার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনি তো যুদ্ধ শুরু হওয়ার আগে হার মেনে নিয়েছেন। কথাটা শুনে মাসুদ খানের ধৈর্য ভেঙে গেল। তিনি রেগে উঠে বললেন, তো কি করব? জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করব? তোমার রক্ত গরম,
তাই এসব কথা বলতে পারছো। জলে বাস করে কুমড়ের সঙ্গে যুদ্ধ করা যায় না। ঘরের ভেতর আবারও নেমে এলো নীরবতা। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখ দুটো তখন অদ্ভুতভাবে জ্বলছে, জল শক্ত, মুখের রহস্যময় দৃঢ়তা। তারপর কয়েকটা শব্দ আলাদা আলাদা করে উচ্চারণ করলাম। হ্যাঁ, পারবো। কারণ আমি কয়েক সেকেন্ড থামলাম, তারপরে এমনভাবে বললাম কথাগুলো শুনেই সবার বুক কেঁপে উঠল। যে জলে আমি বাস করি সেই জলের কুমির আমি নিজেই। কথাটা শুনে মাসুদ খানের পুরো শরীর শিউরে উঠল, তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। এই যেন কোনো তরুণ ব্যবসায়ীর আত্মবিশ্বাস নয়, এ যেন কোনো অদৃশ্য সম্রাটের ঘোষণা। আয়েশা খান হতবিলম্ব হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কি দিয়ে তৈরি এই ছেলে? কারণ তিনি জীবন অনেক মানুষ দেখেছেন, ক্ষমতাবান মানুষ, ধনী মানুষ, সাহসী মানুষ, কিন্তু এমন মানুষ কখনো দেখেননি যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দেশের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, চোখের পলক না ফেলে। আর মৌ, সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে, কারণ আজ তার মনে হচ্ছে সে যাকে স্বামী হিসেবে জানে সে আসলে শুধু ইলহাম নয়, তার ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যার গভীরতা এখনও সে কল্পনা করতে পারেনি। ড্রয়িং রুমের ভারী নীরবতার মাঝে মাসুদ খান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। তার চোখে উদ্বেগ, অস্থিরতার অজস্র প্রশ্ন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, ইলহাম, তুমি এখন কি করতে চাও? আমি সোফার পিঠে হেলান দিলাম। আমার চোখে তখন অদ্ভুত এক স্থিরতা। খান বাহাদুরের গেস্ট হাউসে কী হয়েছে সব খুলে বলুন। মাসুদ খান দীর্ঘ শ্বাস ফেললেন, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বললেন। খান বাহাদুরের বক্তব্য, সবার সামনে আমার ছবি দেখানো, আমাকে খুঁজে বের করার ঘোষণা, 10 বছরের ব্যবসায়িক চুক্তির লোভ, সব ঘরে সবাই নিঃশব্দে শুনছেন। আর সব শুনে আমি অট্টহাসিতে ফেটে পড়লাম। আমার সেই হাসি এতটাই অপ্রত্যাশিত ছিল যে মাসুদ খান বিস্ময়ে স্থির হয়ে গেলেন। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। ইলহাম, এত বড় একটা সংবেদনশীল বিষয় নিয়ে তুমি হাসছো? স্যার, মানুষ সামনে দাঁড়িয়ে থেকে শত্রুকে যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় সেই শত্রুকে যাকে সে দেখতে পায় না। কথাটা শুনে মাসুদ খান থমকে গেলেন। কয়েক সেকেন্ড তিনি চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, মানে তুমি বলতে চাচ্ছ খান বাহাদুর ভয় পাচ্ছে? হ্যাঁ, তিনি ভয় পাচ্ছেন আমি আড়াল থেকে তার ক্ষতি করতে পারি, তাই তিনি চান আমি তার চোখের সামনে থাকি, অথবা এমন অবস্থায় থাকি যেখানে আমাকে নিয়ন্ত্রণ করা যায়। কথাগুলো শুনে মাসুদ খানের চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি অস্বীকার করতে পারলেন না যে কথার মধ্যে যুক্তি আছে, খুব শক্ত যুক্তি। কিছুক্ষণ পর তিনি আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে এখন তোমার পরিকল্পনা কি? আমার ঠোঁটের কোনো রহস্যময় হাসি ফুটে উঠল। আপনি বললেন না 2 মাস পর খান বাহাদুরের গেস্ট হাউসে পারিবারিক অনুষ্ঠান আছে, সেখানে আমি তার মুখোমুখি হব। শব্দগুলো যেন ঘরের বাতাসকেও জমাট বেঁধে দিল। মাসুদ খান প্রথমে বুঝতে পারলেন না তিনি ঠিক কী শুনলেন। তারপর তার চোখ বড় বড় হয়ে গেল, মুখের রং বদলে গেল। মনে হলো হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেছে। তিনি জীবনে বহু ব্যবসায়িক ধাক্কা খেয়েছেন, কোটি টাকার ক্ষতি দেখেছেন, ক্ষমতাবান মানুষের হুমকি শুনেছেন, কিন্তু আজকের মতো বিস্মিত তিনি কখনো হননি। আয়েশা খান স্তব্ধ, তার হাতে ধরা পানির গ্লাস কাঁপতে শুরু করলো। মৌ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে আমার দিকে, যেন সে বুঝতেই পারছে না এই মানুষটা ভয় পেতে ভুলে গেছে নাকি ভয়কে জয় করে ফেলেছে। মাসুদ খান অবশেষে গর্জে উঠলেন, তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? তুমি তো সরাসরি বাঘের খাঁচায় ঢোকার কথা বলছো। কিন্তু আমার মুখে কোনো পরিবর্তন এলো না। ঠিক তখনই মৌ ধীরে ধীরে এগিয়ে এসে আমার এক হাত জড়িয়ে ধরল। তার কণ্ঠ দৃঢ়, বাবা, এইসব নিয়ে আর কথা হবে না। এবার আমিও আব্রাহামের পাশে আছি, যা হওয়ার সামনে থেকেই হবে। আমরা কোনো শত্রুকে ভয় করব না। শব্দগুলো শুনে আমার বুকের ভিতর যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। এতদিন পর প্রথমবারের মতো আমি অনুভব করলাম মৌ আমার পাশে দাঁড়িয়েছে নিঃশর্তভাবে, বিশ্বাস নিয়ে। আর সেই বিশ্বাস আমার শক্তিকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। অন্যদিকে মাসুদ খান আর আয়েশা খান দুজনে অবাক হয়ে তাকিয়ে আছেন। তাদের মেয়েটা যে একসময় আমাকে বিশ্বাস করতো না, আর সেই মেয়েই আমার পাশে দাঁড়িয়েছে। কিছুক্ষণ নীরব থাকার পর মাসুদ খান বললেন, ইলহাম, একটা কথা ভুলে যেও না, খান বাহাদুর ছাড়াও তোমাদের আরেকজন শত্রু ছিল, সাগর। সে তো পাগলের মতো তোমাদের পিছু নিয়েছিল। মৌয়ের ঠোঁটে তখন এক অদ্ভুত মুচকি হাসি ফুটে উঠল। সে শান্ত স্বরে বলল, সাগর আর তার সেই আত্মীয় যে আমাকে ফাঁসানোর ঘটনায় জড়িত ছিল, তাদের অধ্যায় আজ শেষ হয়ে গেছে। মৌ চোয়াল শক্ত করে এক রহস্যময় মুচকি হাসি দিয়ে বলল,
সাগর আর তার খালাতো ভাই যে আমাকে ফাঁসিয়ে চরিত্রহীনের অপবাদ দিয়েছিল, তাতে দুজনকেই আজ শেষ করে দিয়েছে আব্রাহাম। কথাটা শুনে মুহূর্তের জন্য পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল, যেন সময় হঠাৎ থমকে দাঁড়ালো। মাসুদ খান বুড়ো কুচকে তাকালেন। শেষ করে দিয়েছে মানে? মেরে ফেলেছি, শুধু 3টা শব্দ, আর সেই 3টা শব্দে যেন বজ্রপাত হয়ে আঘাত করলো মাসুদ খানের বুকে। তার চোখ মুহূর্তে বড় বড় হয়ে গেল, মনে হলো বুকের ভেতরে হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থেমে গেছে। হাত থেকে চায়ের কাপটা পিছলে মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। টুকরো টুকরো কাজ ছড়িয়ে পড়লো চারদিকে, কিন্তু তিনি সেদিকে তাকালেন না। তার দৃষ্টি স্থির হয়ে আছে শুধু আমার মুখের দিকে। মুখ শুকিয়ে কাঠ, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ধীরে ধীরে তিনি সোফায় বসে পড়লেন। মনে হচ্ছিল মাথার ভেতর কেউ 1000টা হাতুড়ি দিয়ে আঘাত করছে। একদিকে ভয়, অন্যদিকে বিস্ময়ে, আর তার থেকেও ভয়ঙ্কর একটা অনুভূতি, কারণ তিনি প্রথমবার উপলব্ধি করছেন এই ছেলেটা শুধু সাহসী নয়, প্রয়োজনে মৃত্যুকেও নিজের হাতে লিখে নিতে পারে। তার ঠোঁট কাঁপতে লাগলো। ইলহাম, তুমি কি বললে? তুমি 2জন মানুষকে মেরে ফেললে? তার কণ্ঠে ভয় ছিল, ভয়ঙ্কর অজানা এক ভয়, যে ভয়ে তিনি বহু বছর আগে অনুভব করেছিলেন, যখন প্রথম খান বাহাদুরের নির্মম রূপ দেখেছিলেন। কিন্তু আজ সে একই ভয় তিনি দেখেছেন আমার ভেতর, বরং আরও ভয়ঙ্কর রূপ। মাসুদ খানের কপালে ঠান্ডা ঘাম জমে উঠল, আঙ্গুলগুলো কাঁপছে, মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তিকেও চুষে নিয়েছে। তিনি নির্বাক চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন সামনে বসে থাকা মানুষটাকে নতুন করে চিনছেন। অন্যদিকে আয়েশা খানের অবস্থা কম ভয়াবহ নয়। তিনি এক পা পিছিয়ে গেলেন, তার ঠোঁট ফাঁক হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, মনে হচ্ছিল তিনি ভুল শুনেছেন। তিনি বারবার নিজের মনকে বোঝাতে চেষ্টা করেন, না, এটা ইলহাম না, এই ছেলে এমন হতে পারে না। কিন্তু আমার শান্ত মুখটা সে বিশ্বাস ভেঙে দিল। কারণ একজন মানুষ যখন খুনের কথা বলে, তখন তার চোখে ভয়, অপরাধবোধ কিংবা অস্থিরতা থাকে, কিন্তু আমার চোখে সেগুলোর কিচ্ছু নেই, শুধু বরফের মতো ঠান্ডা স্থিরতা। এই স্থিরতায় আয়েশা খানকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। তার বুকের ভেতর কেঁপে উঠল। হঠাৎ মনে হলো যে ছেলেটাকে তিনি এতদিন আহত, অসহায় আর নিঃস্ব ভেবেছিলেন, সে আসলে ভয়ঙ্কর শক্তিশালী কোনো ঝড়, যে ঝড় নিজের মানুষদের জন্য জীবন দিতে পারে, আবার প্রয়োজন হলে অন্যের জীবন নিতেও দ্বিধা করে না। আয়েশা খান অনিচ্ছাকৃতভাবে এক হাত দিয়ে নিজের বুক চেপে ধরলেন, আর তার চোখে জল চলে এলো। ভয়ে নয় শুধু, বরং এই ভেবে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা জমলে একজন মানুষ এমন হয়ে যায়। ঘরের ভিতর আবারও নেমে এলো ভারী নীরবতা। মৌ দাঁড়িয়েছে আমার পাশে, আমার হাত শক্ত করে ধরে, আর মাসুদ খান ও আয়েশা খান নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে, যার মুখে রহস্যময় হাসি, যেন সামনে আসা ঝড়ের জন্য সে বহু আগেই প্রস্তুত। আর সেই মুহূর্তে দুজনের মনে একই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আসলে তুমি কে ইলহাম? তোমার ভেতরে ঠিক কতটা অন্ধকার আর কতটা আগুন লুকিয়ে আছে? আমি কিছুক্ষণ নীরব রইলাম, তারপর ধীরে ধীরে মাথা তুলে মাসুদের দিকে তাকালাম। জল শক্ত, চোখে অদ্ভুত এক দৃঢ়তা, যেন পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। স্যার, আমি আপনার মেয়ে মৌকে না দেখে বিয়ে করেছি, কিন্তু আমরা একে অপরকে চিন্তা অনেক আগে থেকেই। আমি মৌকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেউ যদি আমাকে 1000টা আঘাত করে, আমি তাকে ক্ষমা করে দিতে পারি। কেউ যদি আমার বুকের ভেতর ছুরি চালায়, তবু আমি হয়তো তাকে মাফ করে দেব। কিন্তু আমার মৌর শরীরে কেউ যদি চুল পরিমাণ আঘাতও করে, তাহলে আমি তার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দিতে এক মুহূর্ত ভাববো না। আমার শত্রু আমি সহ্য করতে পারি, কিন্তু আমার মৌয়ের শত্রু আমি সহ্য করতে পারি না। কথাগুলো বলার সময় আমার চোখে এমন এক ভয়ঙ্কর ভালোবাসা ফুটে উঠেছিল, যা ভাষায় প্রকাশ করা কঠিন। সেটা ছিল না শুধুই প্রেম, সেটা ছিল অধিকার, দায়িত্ব, প্রতিশ্রুতি আর নিজের অস্তিত্ব দিয়ে আগলে রাখার অঙ্গীকার। মৌ নির্বাক হয়ে গেল, তার চোখ ভিজে উঠল। কতদিন ধরে সে যেন এই মানুষটাকে ভুল বুঝেছে, কতবার কষ্ট দিয়েছে, কিন্তু সেই মানুষটাই আজ বুক শীতে দাঁড়িয়ে আছে তার ঢাল হয়ে। ময়ের মনে হলো, এই পৃথিবীতে যদি কোনো জায়গা সত্যিই নিরাপদ হয়, তাহলে সেটা ইলহামের বুকের ভেতর। আমার কথা শেষ হতে মাসুদ খান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার চোখ বড় হয়ে উঠল, কিন্তু সেই চোখে এবার ভয় ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি, একজন বাবার হৃদয়ের গভীরতম স্বস্তি। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটু হাসি ফুটে উঠল, শান্তির হাসি, তৃপ্তির হাসি, যেন বহুদিন ধরে বয়ে বেড়ানো কোনো ভয় আজ একটু হলেও হালকা হয়েছে। তিনি মনে মনে বললেন, আমার মেয়ের জন্য এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে? যে ছেলে নিজের জীবনকে তুচ্ছ মনে করে, কিন্তু আমার মেয়ের একটা আঁচড়ে সহ্য করতে পারে না। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, কিন্তু সেই জল ছিল আনন্দের, একজন বাবার নিশ্চিত হওয়ার ফল। আর আয়েশা খানের অবস্থা, তিনি যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তার
তার দৃষ্টি স্থির হয়ে রইল আমার আর ময়ের দিকে। মনে হচ্ছিল তিনি কোনো গল্পের দৃশ্য দেখছেন। তার বুক কেঁপে উঠল, কারণ তিনি বুঝতে পেরেছেন মৌকে আঘাত করতে হলে আগে আমার বিশাল পাহাড় অতিক্রম করতে হবে। যে পাহাড় ঝড়ের সামনে মাথা নত করে না, যে পাহাড় নিজের বুকে আঘাত নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু নিজের মানুষের দিকে ছুটে আসা বিপদকে কখনো পার হতে দেয় না। আয়েশা খান ধীরে ধীরে চোখ মুছলেন, তারপর মুচকি এসে মনে মনে বললেন, আল্লাহ, আমার মেয়ের কপালে এমন একজন মানুষ লিখে দিয়েছ যার ভালোবাসার গভীরতা মাপ ক্ষমতা আমাদের নেই। আর সেই মুহূর্তেই ও মাথা রেখে দিল আমার বুকে, আর আমি নিঃশব্দে তার মাথায় হাত রাখলাম, যেন কোনো কথা ছাড়াই প্রতিশ্রুতি দিয়ে দিলাম, পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও আমি কখনো তোমার বিরুদ্ধে যাব না। অন্যদিকে খান বাহাদুরের অফিস জুড়ে তখন চাপা উত্তেজনা। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা অরুমিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি গর্জে উঠলেন, তোকে বলেছিলাম লন্ডন থেকে আসা 3,000 কোটি টাকার প্রজেক্টটা কারা করছে সেটা খুঁজে বের করতে, কিন্তু তুই এখনো কিছুই করতে পারলি না। আমি আমার কোম্পানির ভবিষ্যৎ তোর হাতে অন্ধকার দেখছি। ওরও মাথা নিচু করে বলল, দাদু, আমি খবর নিয়েছি, আমার সন্দেহ কাজটা মাসুদ খানের কোম্পানিই করছে। কথাটা শুনে খান বাহাদুরের চোখ সরু হয়ে গেল। কিভাবে নিশ্চিত হলি? ওরা এবার কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বলল, গত 4 মাসে মাসুদ খানের কোম্পানি কোনো বড় টেন্ডার বা অর্ডার পায়নি, কিন্তু তারপরও তাদের ফ্যাক্টরিতে দিন রাত সমানভাবে কাজ চলছে। এত বড় উৎপাদন কোনো কারণ ছাড়া সম্ভব না। খান বাহাদুর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। বাহ, অবশেষে মনে হচ্ছে তোর মাথায় কিছু বুদ্ধি এসেছে। তিনি চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। এখন খুঁজে বের কর মাসুদ এই কাজটা কিভাবে পেল। দাদু, একটা নাম বারবার সামনে আসছে, দাদাভাই নামে এক গ্যাংস্টার নাকি তাকে সাহায্য করছে। খান বাহাদুরের চোখে ঠান্ডা ঝিলিক খেলে গেল। তাহলে প্রথমে সেই দাদাভাইকে সরাতে হবে। তার কণ্ঠ এতটাই শান্ত ছিল যে সেই শান্ত স্বরেই যেন সবচেয়ে ভয়ঙ্কর শোনালো। এদিকে রাত গভীর হয়েছে। রাতের খাবার শেষে কিছুক্ষণ ছাদে কাটিয়ে নিজের রুমে ফিরলাম। ঘরে ঢুকতেই চমকে গেলাম। মৃদু আলায় বসে আছে মৌ, মুখে লাজুক আভা, চোখ দুটো নিচু। কি ব্যাপার, আজ এত সাজগোজ কেন? মৌ ঠোঁট ফুলিয়ে বলল, ভান করো না, তুমি সব বুঝছো। তারপর একটু লজ্জামাখা কণ্ঠেই বলল, আজ আমি আমার স্বামীকে আর কোনো দূরত্বে রাখতে চাই না। কথাটা শুনে আমার চোখ নরম হয়ে গেল। আমি ধীরে ধীরে মৌয়ের কাছে গিয়ে তার হাত দুটো নিজের হাতে নিলাম। মৌ, তোমাকে পাওয়ার চেয়ে বড় কথা হলো তোমার বিশ্বাস পাওয়া। মৌ চোখ তুলে তাকালো। সেই চোখে ছিল অগাধ ভালোবাসা, অসংখ্য ভুল বোঝাবুঝি, কষ্টের অভিমানের পর আজ যেন দুজনের হৃদয়ের দূরত্ব মুছে গেল। আমি আলতো করে মৌকে নিজের বুকে টেনে নিলাম। মৌ মাথা রাখলো আমার বুকে। বাইরে চাঁদের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল। নীরব রাত সাক্ষী হয়ে রইল দুই হৃদয়ের পুনর্মিলনে। কোনো শব্দ ছিল না, শুধু ছিল ভালোবাসার নীরব প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি সারা জীবন একসাথে পথ চলার। ভোরের প্রথম সূর্যকিরণ জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকলো। মৌ ধীরে ধীরে চোখ খুলল। দেখলো আমি এখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। তার ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠল। আলতো করে আমার কপালে ভালোবাসার স্পর্শ রেখে সে বিছানা ছেড়ে উঠল। সকালে অফিসে নিজের কাজে ব্যস্ত ছিল মৌ। ফাইলপত্র নিয়ে কাজ করার সময় হঠাৎ তার দৃষ্টি থামলো ম্যানেজার আবিদের ওপর। লোকটা বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। মৌ কয়েক সেকেন্ড চুপচাপ পর্যবেক্ষণ করলো, তারপর বুঝতে পারলো আবিদের দৃষ্টির ভেতর এমন কিছু আছে যা তার একদমই ভালো লাগছে না। ময়ের ভুরু কুঁচকে গেল। সে ধীরে ধীরে চেয়ার থেকে সোজা হয়ে বসলো আর মনে মনে ভাবলো, মনে হচ্ছে নতুন কোনো ঝামেলায় শুরু হতে যাচ্ছে। অফিসে নিজের কাজে ব্যস্ত ছিল মৌ, কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই তার নজর আসছিল ম্যানেজার আবিদ বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও তারপর বিরক্ত হতে শুরু করলো। অবশেষে সে ইন্টারকমে আবিদকে নিজের কেবিনে ডাকলো। কিছুক্ষণ পর আবিদ কেবিনে ঢুকতেই মৌ গম্ভীর কণ্ঠে বলল, আবিদ সাহেব, কিছু বলবেন? এভাবে উকিঝুঁকি মেরে তাকানো আমার একদম পছন্দ না। আবিদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। মনে হচ্ছিল সাহস সঞ্চয় করছে। অবশেষে এক নিঃশ্বাসে বলে ফেলল, ম্যাম, আসলে আমি আপনাকে পছন্দ করি, অনেক দিন ধরেই করি। আপনি মালিকের মেয়ে বলে কখনো সাহস পাইনি বলতে, কিন্তু আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। কথাগুলো শুনে মৌ যেন কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। মুখের রং বদলে গেল, যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পরের মুহূর্তেই বিস্ময়ের জায়গা নিল তীব্র বিরক্তি। পুরো কুঁচকে কঠোর দৃষ্টিতে তাকালো সে। আপনি কি পাগল হয়ে গেছেন? আবিদ মাথা নিচু না করে বলল, নিজের মনে কথা বলা যদি পাগলামি হয় তাহলে হ্যাঁ, আমি পাগল। মৌ এবার ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, আব্রামকে চেনেন?
নামটা শুনতে আবিদের মুখের ভাব বদলে গেল। ইলহাম স্যার? জি চিনি। মৌ মুচকে হাসলো, কিন্তু সে হাসির ভিতরে ছিল অদ্ভুত সতর্কবার্তা। সে যদি জানতে পারে আপনি তার স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, তাহলে আপনাকে মাটিতে পুঁতে ফেলবে। কথাটা শুনে আবিদের বুকের ভিতর ধুক করে উঠল। তার মুখে রক্ত যেন মুহূর্তে শুকিয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। ম্যাম, ইলহাম স্যারের এখানে কি? এটা তো আপনার আর আমার ব্যাপার। মৌ এবার চেয়ারে হেলান দিয়ে বসলো, তার ঠোঁটে রহস্যময় হাসি। আব্রাহাম আর আমি একই ভার্সিটিতে পড়েছি, আমরা একে অপরকে ভালোবাসি, আর আপনি এখন তার স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? শেষ কথাটা বলার সাথে সাথেই আবিদের মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। তার পা কাঁপতে শুরু করেছে, তার শরীরে রক্ত ঠান্ডা হয়ে যায়, চোখে সব কিছু অন্ধকার দেখছে, কপালে ঘাম জমে উঠল। যে মেয়েকে এতদিন সে অবিবাহিত বা একা ভেবেছিল, সেই মেয়ে কিনা আমার স্ত্রী। আবিদ খাপা কণ্ঠে বলল, ম্যাম, আমি কি সত্যি শুনছি? আপনি আপনি ইলহাম স্যারের স্ত্রী? মৌ এবার হালকা হেসেই বলল, হ্যাঁ, আর কয়েক মাস পরে আমি তার সন্তানের মা হব। তাই সে আসার আগে আপনি এখান থেকে চলে যান। আবিদ আর দাঁড়িয়ে থাকতে পারল না, ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে এলো, কিন্তু তার মাথার ভেতর যেন জ্বর বইছে। মনে মনে সে নিজেকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কি করতে গেছিলাম? যার নাম শুনে বড় বড় লোক দুবার ভাবেন, তার স্ত্রীর কাছে আমি প্রেমের কথা বলেছি। যদি ইলহাম স্যার এটা জানতেন। ভাবনাটা শেষ করতেই তার বুক কেঁপে উঠল। তার মনে হলো যেন সে অজান্তেই সিংহর গুহায় ঢুকে সিংহের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। সেদিন প্রথমবারের মতো সে বুঝলো, মুখে পাওয়া তো দূরের কথা, তার দিকে ভুল দৃষ্টিতে তাকানো কত বড় ভুল ছিল তার। এভাবে দিন কেটে যেতে লাগলো, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস। অবশেষে সেই বিশাল প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলো। 3000 কোটি টাকার অর্ডার সফলভাবে শেষ করে ক্লায়েন্টদের কাছে বুঝিয়ে দেওয়া হলো। এই খবর ব্যবসায়িক জগতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। অন্যদিকে খান বাহাদুরের অফিসে তখন অগ্নিগিরির মতো পরিস্থিতি। খবরটা শুনেই তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন, তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল, রাগে মুখের শিরাগুলো পর্যন্ত ফুলে গেছে। গর্জন করে উঠলেন, অসম্ভব! মাসুদ খানের ফ্যাক্টরি 2 মাসে এত বড় প্রজেক্ট শেষ করতে পারে না। মাসুদ খানের পেছনে কেউ না কেউ তাকে সাহায্য করছে। তার গর্জনে যেন পুরো অফিস কাঁপিয়ে দিল। কর্মচারীরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল যেন সবাই ক্ষুধার্ত বাঘের সামনে আটকে পড়েছে। খান বাহাদুর টেবিলে মুষ্টি আঘাত করে বলল, খুঁজে বের করো কোন কোম্পানি তাদের সাহায্য করছে। অরুমিতা দ্রুতই বলল, দাদু, কাল তো আমাদের কোম্পানির 60 বছর পূর্তি অনুষ্ঠান। সেখানে দেশের প্রায় সব বড় বড় ব্যবসায়ী আসবে, সেখানেই হয়তো সব কিছু জানা যাবে। খান বাহাদুর কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে ঠোঁটে কঠিন হাসি ফুটে উঠল। ঠিক বলেছিস, কালকের অনুষ্ঠানে আমি সব হিসাব মিটিয়ে ফেলব। আর মাসুদ খান, কাল তাকে আমি সবার সামনে আমার পায়ের নিচে নিয়ে আসব। তার চোখে তখন ভয়ঙ্কর এক ঝড়। কথাটা শেষ করে তিনি এমন এক গর্জন দিলেন যেন পুরো অফিস থমকে গেল। মনে হলো ভবনের দেয়াল পর্যন্ত কেঁপে উঠেছে, আর দূরে কোথাও অদৃশ্য এক ঝড় নীরবে শক্তি সঞ্চয় করতে লাগলো। কারণ আগামী দিনে সেই অনুষ্ঠান শুধু একটা ব্যবসায়িক পার্টি নয়, বরং বহু বছরের গোপন সত্য, প্রতিশোধ আর মুখোমুখি সংঘর্ষের সূচনা হতে চলেছে। পরদিন সকাল। আজকের সকালটা যেন অন্য সব সকালের মতো ছিল না। বাতাসও কেমন এক অদ্ভুত অনুভূতি, যেন প্রকৃতিও জানে আজ এমন কিছু ঘটতে চলেছে যার পরিণতিতে বহু বছরের গোপন সত্য উন্মোচিত হবে। নিজেরও আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছিলাম। কালো ছুটে আজ আমাকে অস্বাভাবিক রকমের ভয়ঙ্কর লাগছিল। চোখে সেই চিরচেনা স্থিরতা, মুখে রহস্যময় নীরবতা, যেন আমি কোনো পার্টিতে নয়, যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই দরজায় নক করে ভেতরে প্রবেশ করলেন মাসুদ খান। তার মুখ জুড়ে স্পষ্ট উদ্বেগ, চোখের নিচে রাত জাগার ক্লান্তি। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ইলহাম, তুমি সত্যিই যাচ্ছ খান বাহাদুরের গুহায়? এটা কিন্তু সাধারণ কিছু নয়, ভয়াবহ কিছু ঘটতে পারে। কথাগুলো বলার সময় তার গলা স্বর কেঁপে উঠছিল, কারণ তিনি খান বাহাদুরকে চেনেন, খুব ভালো করেই চেনেন। যে মানুষটার নাম শুনে দেশের বড় বড় মন্ত্রী পর্যন্ত হিসাব করে কথা বলে, সেই মানুষটার আস্থানায় আজ স্বেচ্ছায় প্রবেশ করতে যাচ্ছে আমি। এর মধ্যে মৌ সামনে এসে দাঁড়ালো, আর তার চোখে আজ কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। সে বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, আমরা যাব। এভাবে সারা জীবন শত্রুর ভয়ে পালিয়ে বেড়ানোর চেয়ে একবার তার চোখে চোখ রেখে দাঁড়ানো ভালো। যা হওয়ার হবে, সামনে থেকেই হবে। কথাটা শুনেই মাসুদ খানের মাথায় রক্ত যেন মুহূর্তেই চড়ে গেল। তিনি রাগে বলে উঠলেন, পাগল হয়ে গেছিস? স্বামীকে বোঝানোর বদলে তুইও তার সাথে সুর মিলাচ্ছিস? জানিস ও কোথায় যাচ্ছে?
বাঘের ভয়। মৌ চুপ হয়ে গেল, কিন্তু আমি নই। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। আমার চল শক্ত হয়ে উঠল, চোখে জ্বলে উঠেছে অদ্ভুত এক আগুন। স্যার, আজকের পর আপনার মনে যত ভয় আছে আমি সব দূর করে দেব। খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন ভয় আপনাকে স্পর্শ করার সাহসও করবে না। কথাগুলো এত দৃঢ়ভাবে বললাম যেন মাসুদ খান কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলেন। তার মনে হচ্ছিল সামনে কোনো সাধারণ মানুষ দাঁড়িয়ে নেই, বরং এমন কেউ দাঁড়িয়ে আছে যার আত্মবিশ্বাস পাহাড়কেও হার মানায়। তিনি মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহ, এই ছেলেকে তুমি কি দিয়ে তৈরি করেছো? প্রতিদিন একটা করে নতুন ধাক্কা দেয়। মনে হয় আজীবন যতটা অবাক হওয়ার ছিলাম সব একসাথে হয়ে যাচ্ছি। অবশেষে সবাই বেরিয়ে পড়লাম, মাসুদ খান, আয়েশা খান, মৌ আর আমি। গন্তব্য খান বাহাদুরের গেস্ট হাউস। আজকের সেই বহুল আলোচিত 60 বছর পূর্তি অনুষ্ঠান, কিন্তু বাস্তবে এটা ছিল বহু বছরে জমে থাকা হিসাবের প্রথম অধ্যায়। প্রায় 2 ঘন্টা পর গাড়ি এসে থামলো বিশাল গেস্ট হাউসের সামনে। সামনে চোখ ধাঁধানোর সাজসজ্জা, অসংখ্য দামি গাড়ি, দেশের প্রভাবশালী ব্যবসায়ী আর তাদের পরিবার, সব মিলে যেন রাজকীয় আয়োজন। গাড়ির দরজা খুলে নিচে নামলাম আমি। পা মাটিতে পড়তেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশে তাকালাম। আমার চোখে হঠাৎই ভেসে উঠল বহু পুরনো স্মৃতি। এই জায়গা, এই পরিবেশ, এই আকাশ। একসময় এখানে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কেটেছিল। কিন্তু আজ আমি ফিরে এসেছি অন্য কারণে। আমার চোখের গভীরে ঠান্ডা ঝড় বয়ে গেল। মনে মনে বললাম, জীবনে কত সুন্দর সময় কেটেছে এখানে, আর আজ এসেছি নিজের সাথে হওয়া অন্যায়ের হিসাব নিতে। আমার ঠোঁটের কোণে ধীরে ধীরে রহস্যময় হাসি ফুটে উঠল। খান বাহাদুরের পরিবার তখনও আসেনি, কিন্তু দেশে প্রায় সব বড় বড় কোম্পানি সিইও ইতিমধ্যে উপস্থিত। আমি যখন মায়ের হাত ধরে গেস্ট হাউসের ভেতরে প্রবেশ করলাম, ঠিক তখনই কয়েকজন সিইও আমাকে দেখে থমকে গেল। তাদের মুখের রং বদলে গেল, বিশেষ করে মিম টেক্সটাইলের সিইও। লোকটা আমার দিকে তাকিয়ে এমনভাবে স্থির হয়ে গেলেন যেন জীবন্ত কোনো কিংবদন্তিকে সামনে দেখছে। তার বুক ধরফর করতে লাগলো। মনে মনে বলে উঠল, এটা কি আমি ঠিক দেখেছি? এ তো সেই মানুষ যার ছবি দেখিয়ে খান বাহাদুরের পুরো ব্যবসায়ী মহলকে সতর্ক করেছিলেন, খান বাহাদুরের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। তারপর হঠাৎই তার দৃষ্টি গিয়ে পড়ল ময়ের ওপর। আরও বড় ধাক্কা খেল সে, কারণ আমি শুধু সেখানে উপস্থিত নই, আমি মাসুদ খানের মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছি। মুহূর্তের মধ্যে লোকটার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল, আর মনে মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। মাসুদ খান, তুমি আসলে কোন খেলাটা খেলছো? আর এই ইলহাম, সে আসলে কে? গেস্ট হাউসের উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে থাকা আমার দিকে তাকিয়ে অনেকেরই মনে হলো আজকের এই রাতটা কোনো সাধারণ রাত নয়। আজ হয়তো এমন কিছু ঘটবে যার প্রভাব পুরো ব্যবসায়িক জগৎ বহু বছর ধরে ভুলতে পারবে না। তো আপনার আইডিয়া করুন তো, কি ঘটতে পারে এখানে? ভয়ঙ্কর কিছু? অবশ্যই এমন কিছু ঘটবে। তো বাকি ঘটনা জানতে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আজকে আপাতত এই পর্যন্তই। তো সবাই কমেন্ট করবেন কেমন হচ্ছে গল্পটা, আর আপনাদের কি গল্পটা ভালো লাগছে কি লাগছে না। যদি ভালো না লাগে বাদ দিয়ে দেব, আর ভালো লাগলে কন্টিনিউ করব। এরপরে আর মাত্র একটা পর্ব দিয়েই তারপরে A to Z একসাথে করে দেওয়া হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।